সুমন দেখতে পাচ্ছ? সুমন দেখতে পাচ্ছ? যার যার দেখতে প্রবলেম হবে, স্ক্রিন চলে যাবে, তারা নিজেরা লেফট করে আবার রিজয়েন করবে। তারা নিজেরাই লেফট করে আবার রিজয়েন করবে, কেমন? বাহ, খুব ভালো। সুমন দেখতে পাচ্ছে। সুমন প্রথম দিনের ক্লাসটা দেখতে পাচ্ছিল না, এখন দেখতে পাচ্ছে। খুব ভালো। একটু ওয়েট করো সবাই, প্রত্যেকে জয়েন করুক, আমি ক্লাস শুরু করছি, কেমন? কারণ ক্লাসের মাঝখানে বারবার করে জয়েন করলে ক্লাস করাতে অসুবিধা হয়। হ্যাঁ, গুড ইভিনিং সৌভিক, গুড ইভিনিং পূজা, গুড ইভিনিং। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? কৃষ্ণ অনেক দূর থেকে ক্লাস করছে, কৃষ্ণ সুন্দরবন থেকে ক্লাস করছে। কৃষ্ণর নেটওয়ার্কের প্রবলেম হয়, কৃষ্ণ নেটওয়ার্কের প্রবলেম হলে তুমি লেফট করে আবার জয়েন করবে, কেমন? আচ্ছা, পিঙ্কি কি গ্রুপে লিংক দেখতে পাওনি? তাহলে একটা কাজ করো, তুমি আমার নাম্বারটা মোবাইলে সেভ করো, ঠিক আছে? সেই জন্য বোধহয় লিংকটা দেখতে পাচ্ছ না। পিঙ্কিকে যে গ্রুপে অ্যাড করেছি সেখানে আমি লিংক পাঠিয়েছি। ও সুধাংশু সুন্দরবন লাগোয়া, সুধাংশু মনে ছিল না আমার, সরি। সুধাংশুর জিকে পড়তে একদম ভালো লাগে না, ঠিক আছে? সুধাংশুর জিকে পড়তে একদম ভালো লাগে না। আমি চেষ্টা করব যাতে সুধাংশুর একটু ভালো লাগে। আচ্ছা, চলো এবার আমি ক্লাসটা শুরু করছি, কেমন? সুজিত অনেকদিন পর জয়েন করেছে। সুজিতের কাজের সূত্রে দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছিল, সেই জন্য ও ক্লাস জয়েন করতে পারেনি, আজকে ক্লাস জয়েন করেছে। ওকে, চলো। আচ্ছা, যারা ক্লাসে আছো আমাকে একটু জানাও তো যে কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি। কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি যদি আমাদের। আচ্ছা, তনুশ্রী কি আমাকে ফোন করেছিলে? তনুশ্রীর বোধহয় বাড়ির নাম্বার থেকে একটা কল এসেছিল, তনুশ্রী কি ফোন করেছিলে? সংবিধান বলতে আমরা কি বুঝি, কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি, কি কনস্টিটিউশনটা কি? যদি এক কথায় 2-3টে লাইনে বলতে হয়, একটা লিখিত নিয়ম। ও, বাবা করেছিল। আচ্ছা তনুশ্রী, বাবার যদি কোনো প্রয়োজন থাকে আমি ক্লাসের শেষে কল করে নিচ্ছি, কেমন? একটা লিখিত নিয়ম যা দিয়ে দেশ চলে, খগেন বলেছে। বাকিদের কি মনে হচ্ছে? বাকিদের কি মনে হচ্ছে কনস্টিটিউশন কাকে বলবো? আমাদের প্রত্যেকের বাড়িতে একজন হেড থাকে, থাকে না? হেড অফ দ্য ফ্যামিলি। বেশিরভাগের বাড়িতেই সেটাকে বাবা, কারোর কারোর বাড়িতে সেটা হচ্ছে মা। এবার বাবার একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকে, থাকে না? যে বাবারা বলে দেয় চলো পুজোয় বেড়াতে গেলে কিন্তু রাত্রি 9টার মধ্যে বাড়িতে ঢুকবে, এরকম বাবা বলে দেয়। আর কি বলে দেয়? যে যাচ্ছ যাও, কিন্তু বেশি দেরি করো না, বাড়িতে আজকে এই এই রান্না হবে। এই রান্নার ডিপার্টমেন্টের আবার অনেক নিয়ম মা ঠিক করে দেয়। তাই আমাদের একটা ছোট্ট পরিবার, 2জন 3জন 4জনের যে পরিবার,
এটাকে চালাতে গেলেই দেখো আমাদের অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হয়, তাই না? তাহলে যদি আমাদেরকে একটা গোটা দেশ চালাতে হয়, তার তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকা উচিত, তাই না? যদি আমাদের একটা গোটা দেশকে চালাতে হয়, তার তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন থাকা উচিত। তাহলে দেশ চালানোর যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলোকেই আমরা কনস্টিটিউশন বা সংবিধান বলে থাকি। এবার অনেক বাড়ি হচ্ছে আরো বেশি মানে ডেভেলপ, তারা কি করে বলো তো? তারা নিয়ম কানুনগুলো লিখে রেখে দেয়। ধরে নাও অনেক বাড়ি অনেক ডেভেলপ, অনেক একদম মানে উন্নয়নশীল বাড়ি, ঠিক আছে? সেখানে কি হয়, সেখানে বাবা যে নিয়ম কানুনগুলো বলেছেন সেগুলো লিখে রেখে দেওয়া হয়। তাহলে যেই বাড়িতে লিখে রেখে দেওয়া হয় নিয়ম কানুনগুলো, লিখে টাঙিয়ে দেওয়া হয় বা ডায়েরিতে লিখে রাখা হয়, সেটাকে আমরা বলবো রিটেন কনস্টিটিউশন, ঠিক আছে? আর যেখানে লেখাপড়ার দরকার নেই, খালি মুখে মুখে বলে বলে চলে যায়, সেটাকে আমরা বলবো আনরিটেন কনস্টিটিউশন বা অলিখিত সংবিধান। তাহলে যে দেশে লিখে লিখে হয় নিয়ম কানুন, সেটাকে আমরা বলবো রিটেন কনস্টিটিউশন। আর যে দেশে লিখে হয় না, কি করে হয়, খালি বলে বলে, ক্রমাগত বলে বলে, মানে ঠাকুরদা একটা নিয়ম করেছে, সেটা বাবা মেনেছে, তারপরে বাবার পরবর্তী তার ছেলে মেনেছে, তারপরে তার নাতি মেনেছে, এরকম ভাবে পর পর মানতে 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 যে নিয়ম কানুনটা যায়, যার কোনো লিখিত রূপ বা লিখিত কোনো ফরম্যাট নেই, সেটাকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন। এই গেল হচ্ছে মধ্য বিষয়। এবার আমাদের একটুখানি পড়াশোনা করতে হবে যে কিরকম ভাবে কি হয়, দেখে নি চলো। আচ্ছা, এই ছবিটা তো তোমরা জানোই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা ছবি। আচ্ছা, বলতে পারবে আমাকে যে প্রথম কোন দুটো ভাষায় আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা হয়েছিল? যখন ফার্স্ট টাইম লেখা হয়, রিটেন করা হয়, এটা তো হ্যান্ড রিটেন ছিল, হাতে লেখা হয়েছিল। প্রত্যেকে জানো নিশ্চয়ই যে কনস্টিটিউশন কিন্তু সর্বপ্রথম হাতে লেখা হয়েছিল। তাহলে এই যে প্রথম হাতে লেখা হয়েছিল, এটা কোন কোন ভাষায় লেখা হয়েছিল কেউ বলতে পারবে? দুটো ভাষায় লেখা হয়েছিল। সৌম্যদীপ বলছে সংস্কৃত। পূজা বলবে, পূজা বললে বলো, চ্যাটে বলো। ভেরি গুড পূজা, শুভজিৎ, ভেরি গুড। দুটো ভাষায় লেখা হয়েছিল, হিন্দি আর ইংরেজি, দুটো ভাষায় লেখা হয়েছিল। ভেরি গুড শুভজিৎ, ভেরি গুড পূজা। এশনাও উত্তর দিয়েছে, ভেরি গুড। দুটো ভাষায় লেখা হয়েছিল প্রথম সংবিধান, হিন্দি আর ইংরেজি। আর এটা কিন্তু টাইপ করা হয়নি, হ্যান্ড রিটেন, হাতে লেখা হয়েছিল, মনে রাখতে হবে। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে সংবিধান বা কনস্টিটিউশন কি, আদতে জিনিসটা কি। রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিছু বিধিবিধান বা নিয়ম কানুন থাকে। এই বিধিবিধান বা নিয়ম কানুনের যে সমষ্টি, সেটাকেই আমরা রাষ্ট্রের সংবিধান বলবো। নিচে যারা ইংরেজি ভার্সন পড়ো তাদের জন্য লেখা আছে, জাস্ট ওটাই ট্রান্সলেট করে লেখা আছে। তাহলে প্রথমেই আমি বললাম এই যে নিয়ম কানুনটা, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যদি নিয়ম কানুনগুলোর কোনো লিখিত রূপ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন। যদি কোনো লিখিত রূপ না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন। অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন। তারপরে কি আছে দেখো, তারপরে আছে হচ্ছে লিখিত সংবিধান। লিখিত সংবিধান কাকে বলবো? দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত যে মৌলিক নীতিগুলো, তার অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে, তাকে বলে রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান। যেমন যদি বলে কোন দেশের সংবিধান লিখিত সংবিধান, তাহলে আমাদের বলতে হবে ইন্ডিয়া, ইউএসএ এবং সুইজারল্যান্ড। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড, এই প্রত্যেকটি দেশেরই সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, মানে একটা বইয়ের মতো জিনিস যেখানে সমস্ত কিছু লেখা আছে। সব থেকে বড় লিখিত সংবিধানের উদাহরণ কি? খুব প্রশ্ন আসে পরীক্ষায়। সব থেকে বড় লিখিত সংবিধানের উদাহরণ কি? ইন্ডিয়া বা ভারত। এত যে দেশ রয়েছে যাদের লিখিত সংবিধান রয়েছে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে ভারত। এরপরে দেখো কি আছে, অলিখিত সংবিধান বা আনরিটেন কনস্টিটিউশন।
আনরিটেন কনস্টিটিউশন কাকে বলবো? শাসন সংক্রান্ত যে মৌলিক নীতিগুলো, যখন কোনো প্রথা, কোনো আচার ব্যবহার, রীতিনীতি, বিচারালয় সিদ্ধান্ত এগুলোর ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাকে অলিখিত সংবিধান বলে। মানে তার কোনো লিখিত ফরম্যাট থাকবে না। সেখানকার যে কোর্ট রয়েছে, সেখানকার যে বিচারালয় বিভাগ রয়েছে, তারা তার পূর্বে যে আসা প্রথা, আচার ব্যবহার, যা যা মৌলিক নীতি অনীতি যা যা ছিল, সেগুলোর ওপর ভিত্তি করে যখন তারা নিয়ম বলবে, তখন তারা সিদ্ধান্ত দেবে, সেটাকে আমরা বলবো অলিখিত সংবিধান। যেমন সব থেকে বড় উদাহরণ হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন আর সৌদি আরব। ঠিক আছে, ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব, এদের কি আছে? আনরিটেন কনস্টিটিউশন। এরপরে দেখো ভারতের সংবিধান। ভারতের সংবিধান কি? এরপরে আমরা মোটামুটি সংবিধানের ব্যাপারটা পড়লাম, এবার আমরা আসছি ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আমাদের এখানে যা যা আইন আছে, ধরো এই একটা আইন, এই একটা আইন, এই একটা আইন, প্রত্যেকটা আইনকে বেঁধে রাখে কে? বেঁধে রাখে হচ্ছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে সর্বোচ্চ আইন কি? ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হচ্ছে ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। কেউ জয়েন করবে? এক সেকেন্ড। এরপর কি বলছে দেখো, সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা, কর্তব্য এগুলো নির্ধারণ করা হয়। একটা দেশের সরকার কিভাবে চলবে, সরকারের গঠন হবে কি করে, অর্থাৎ যে টোটাল প্রাইম মিনিস্টার, তার ক্যাবিনেট মিনিস্টার্স, এইগুলো কিরম ভাবে তৈরি হবে, তারা কে কিভাবে কাজ করবে, কার হাতে কতটা ক্ষমতা থাকবে এবং তাদের কর্তব্য কি হবে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য কি, কার কোনটা হবে, সেগুলো সব নির্ধারণ করে দেয় আমাদের দেশের সংবিধান। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধানের যে ইংরেজি সংস্করণ ছিল, বললাম দুটো ভাষায় লেখা হয়েছিল, সেই ইংরেজি সংস্করণের মোট শব্দ সংখ্যা 117369। 117369। এবার এই যে সংবিধানটা শুরু করা হয়েছিল, সংবিধানটা তৈরি করেছিল কারা? সংবিধানটা তৈরি করেছিল কারা জানো? সংবিধান কাদের দ্বারা তৈরি হয়েছিল? সংবিধান কাদের দ্বারা তৈরি করেছিল? কে তৈরি করেছিল? সংবিধান তৈরি করেছিল কে? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্লাস আমরা পরের দিন করব, জাস্ট একটু বলে রাখছি। ভারতের সংবিধান তৈরি করেছিল হচ্ছে ভারতীয় গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা যখন ব্রিটিশরা আমাদের ভারতে ছিল তখনই এই গণপরিষদ তৈরি করে দেওয়া হয়েছিল। এবার এই গণপরিষদের মধ্যে কজন নিয়ে খসড়া কমিটি তৈরি হয়েছিল বলো দেখি? খসড়া মানে যারা ওই লিখিত ফরম্যাটটা লিখবে, সেটাকে আমরা বলি খসড়া, বা প্রথম যে স্ক্রিপ্ট লেখা হয় সেটাকে আমরা খসড়া বলি। কতজনকে নিয়ে হয়েছিল? না, খসড়া কমিটি কতজনকে নিয়ে হয়েছিল? ভেরি গুড, খসড়া হয়েছিল 7 জনকে নিয়ে। খসড়া কমিটি হয়েছিল হচ্ছে 7 জনকে নিয়ে। এবার এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন হচ্ছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, যাকে আমরা কি বলে থাকি? যাকে আমরা বলে থাকি সংবিধানের প্রধান স্থপতি বা সংবিধান প্রণেতা। কি বলে থাকি? সংবিধানের প্রধান স্থপতি বা সংবিধান প্রণেতা কাকে বলি? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ঠিক আছে, কেন বলি? কারণ উনি ছিলেন এই খসড়া কমিটির চেয়ারম্যান। এরপরে দেখো, এরপরে যারা ইংরেজি ভার্সন পড়বে তার আমি নোটস তো দিয়ে দেবো ক্লাসের শেষে। কালকের যে তোমাদের ক্লাস হয়েছে অঙ্কের, তার কিন্তু নোটস আর রেকর্ডিং দুটোই আমি দিয়ে দিয়েছি, ক্লাসরুমেও দিয়ে দিয়েছি আর তোমাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি, সবাই একটু দেখে নিও।
ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় 1949 সালের 26শে নভেম্বর। কততে করা হয়? 1949 সালের 26শে নভেম্বর সংবিধানকে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়। এর আগে বলা হয়েছে অনেকবার, মানে যেরকম ভাবে পরপর লেখা হচ্ছে গণপরিষদে শো করা হয়েছে, কিন্তু পুরোপুরি সঠিক যে জিনিসটা সেটাকে নথিভুক্ত করা হয়েছে কিন্তু 1949 সালের 26শে নভেম্বর। কিন্তু সেই দিন থেকে কিন্তু কার্যকর করা হয়নি, সেই দিন থেকে সংবিধান লাগু করা হয়নি, লাগু বা চালু করা হয়নি। তাহলে সংবিধান কার্যকর করা হলো কবে থেকে? যে এবার থেকে আমাদের দেশ ভারতবর্ষ সংবিধান মেনে চলবে, এটা করা হলো হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে, যে দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তাহলে সংবিধান গ্রহণ করেছিল কবে? এটা যদি প্রশ্ন আসে উত্তর কি হবে? 1949 সালের 26শে নভেম্বর। আর সংবিধান কার্যকর করা হয়েছিল কবে থেকে? এটা যদি প্রশ্ন আসে তাহলে হবে হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। যখন প্রথম কার্যকর করা হলো তখন সংবিধানে 395টা আর্টিকেল বা ধারা ছিল আর 8খানা তফসিল বা শিডিউল ছিল। সংবিধানের কোনো ধারার যদি এক্সটেনশনের দরকার পড়ে, কোনো ধারার যদি বিস্তৃত পরিধির দরকার পড়ে, তাহলে যার দ্বারা তার এক্সটেনশন করা হয় সেটাকেই বলা হয় তফসিল। মানে কি? মানে ধরো কোনো একটা নিয়ম বা আইন চালু আছে আমাদের দেশে, এবার সেই আইনটা সম্পর্কিত বা সেই নিয়মটা সংক্রান্ত আরো কিছু জিনিস আমাদেরকে ওখানে দেওয়া উচিত, না হলে হবে না। আরো কিছু নিয়ম সেখানে দেওয়া উচিত। এক সেকেন্ড, একজন কেউ জয়েন হতে পারছে না বলছে। কেন জয়েন হতে পারছে না? এক সেকেন্ড একটু দাঁড়াও। ঠিক আছে, তাহলে কি বললাম? কোনো একটা নিয়ম বা আইন প্রথম যখন সংবিধান তৈরি করা হলো তখন করা হয়েছে, পরে সেই আইনটাকে যদি বাড়ানোর দরকার পড়ে, আরো কিছু কথা তার মধ্যে ঢোকানোর দরকার পড়ে, তখন আমরা সেটাকে এক্সটেনশন করি কার মাধ্যমে? তফসিল বা শিডিউলের মাধ্যমে। এখানে ইংরেজি ভার্সনটা দেওয়া আছে, এটা দেখে নিও। আচ্ছা, এরপরে এখন বর্তমানে আমাদের সংবিধানের পরপর পার্ট কি কি আছে, কোনটার পর কি আছে, আমরা যদি পরপর দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? সংবিধানের প্রথমেই থাকে হচ্ছে প্রিয়াম্বল বা সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, যেটা আমাদের প্রত্যেকের বইতে ছোট থেকে বড় যখন আমরা হয়েছি একদম প্রথমেই লেখা থাকতো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। ঠিক আছে, অংশ বা পার্টস কটা? 25টা, ধারা 365 প্লাস, তফসিল বা শিডিউল হচ্ছে 12টা, আর পরিশিষ্ট হচ্ছে বা অ্যাপেন্ডিক্স হচ্ছে 5টা। এগুলো আমরা পরে পড়বো, এখন জাস্ট এই পয়েন্টগুলো পড়ে রাখছে, এরপরে ইন ডিটেইল এগুলো পড়বো। আর যখন প্রথম তৈরি হয়েছিল তখন কি ছিল? 395টা আর্টিকেল, 22খানা পার্ট আর 8খানা শিডিউল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা পড়বো প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের প্রস্তাবনা। আমরা কাকে বলবো? সংবিধানের প্রস্তাবনার কিছুই না, এটাকে আমরা সংবিধানের ভূমিকা বলতে পারি। কি বলতে পারি? ভূমিকা। ভূমিকা মানে কি? ভূমিকা মানে হচ্ছে কোনো একটা বিষয়, ধরো রচনা, সেই রচনাটা গোটাটা লেখা আছে, তার যে বেসিক যে পয়েন্টগুলো আছে সেইগুলো নিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে আমরা বলি ইন্ট্রোডাক্টরি পার্ট বা ভূমিকা। সেটাকে আমরা কি বলি? ইন্ট্রোডাক্টরি পার্ট বা ভূমিকা। তাহলে ইট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। আর কি বলতে পারি প্রস্তাবনাকে? ইট ইজ আ কি নোট অফ দ্য কনস্টিটিউশন, এটাকে আমরা কনস্টিটিউশনের কি নোটও বলতে পারি।
এখানে এই যে রিটেন যে আমাদের কনস্টিটিউশন, তার যে ফিচারগুলো রয়েছে বা তার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো, সেগুলো লেখা থাকে আমাদের এই প্রিয়াম্বেলে, সেগুলো লেখা থাকে আমাদের এই প্রিয়াম্বেল বা প্রস্তাবনায়। অর্থাৎ টোটাল যে এত বড় বইটা, তার এতগুলো আর্টিকেল, এতগুলো শিডিউল ইত্যাদি ইত্যাদি যা যা লেখা আছে, তার মোদ্দা কথাটা কি, সেখানে কি বলতে চাইছে, সেটাই আমাদের এই ভূমিকার মধ্যে লেখা থাকে। ঠিক আছে, the basic strategy and purpose has been stated under the preamble. বেসিক যে পয়েন্টগুলো, যেগুলো এখানে গোটা এটা জুড়ে লেখা আছে, তার বেসিক যে পয়েন্টগুলো সেটা প্রিয়াম্বেলের মধ্যে থাকে। প্রিয়াম্বেলকে আমরা আর কি বলতে পারি? আর বলতে পারি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্টেটমেন্ট। আর এটা ভারতের সংবিধানের যে ফিলোসফি, যে দর্শন, যে আইডেল, যে আদর্শ রয়েছে, সেটা সরাসরি রিফ্লেক্ট করে কোথায়? সরাসরি এটা প্রদর্শিত হয় আমাদের দেশের প্রিয়াম্বেলে। আমাদের দেশের গোটা সংবিধান বা ভারতের সমগ্র সংবিধানে যা যা লেখা আছে, ভারতের সংবিধানের যা আদর্শ, যা দর্শন, সেটা সরাসরি প্রতিফলিত হয় হচ্ছে ভারতের প্রিয়াম্বেলে বা সংবিধানের প্রস্তাবনায়। ঠিক আছে, পরবর্তী পয়েন্ট দেখো। এবার প্রস্তাবনায় কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়ি। কি কি পড়ি? প্রথমে পড়ি আমরা সার্বভৌম, তারপরে পড়ি সমাজতান্ত্রিক, তারপরে ধর্মনিরপেক্ষ, তারপরে প্রজাতান্ত্রিক, তারপরে গণতান্ত্রিক। কি কি হলো? সোভেরিয়ান, সোশিয়ালিস্ট, সেকুলার, রিপাবলিক, ডেমোক্রেটিক। ঠিক আছে, সার্বভৌম কথার মানে কি? সার্বভৌম কথার মানে হচ্ছে ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় বিষয়ে চূড়ান্তভাবে স্বাধীন এবং বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। অর্থাৎ দেশের ভেতরে, আমরা এই পয়েন্টগুলো সবাই জানি, কিন্তু সবার কাছে এর সঠিক মানেটা অনেক সময় ক্লিয়ার নাও থাকতে পারে। আমি সেটা বলছি, তোমরা একটুখানি শুনে নাও। এটার মানে হচ্ছে ভারত আভ্যন্তরীণ, অর্থাৎ ভারতের মধ্যে যা বিষয় ঘটবে এবং ভারতের সাথে বাইরের, মানে ভারতের বাইরের দেশ বলো আর আদার্স যে সমস্ত জিনিস রয়েছে, তার সাথে যা সম্পর্ক, বাহ্যিক বিষয়, এই দুটো বিষয়ে কিন্তু ভারত স্বাধীন এবং বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। অর্থাৎ ভারত চাইলে বাইরের দেশের সাথে ট্রেড করতে পারে, বাইরের দেশের সাথে সম্পর্ক রাখতে পারে, যোগাযোগ ব্যবস্থা করতে পারে, আর ভারত না চাইলে করবে না। ঠিক সেরকমই ভারতের মধ্যে কি হবে না হবে, কখন কিভাবে ভোট হবে, কিরম ভাবে মানে আমাদের এখানকার প্রধানমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার ইত্যাদি হবে, তারপরে ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো সিচুয়েশন, যেরকম করোনা, সেই সময় কি সিদ্ধান্ত নেওয়া হবে বা হবে না, এগুলো প্রত্যেকটা জিনিসই ভারতের যারা মূল পার্লামেন্টে রয়েছে তারা সিদ্ধান্ত নেবে, কোনো বাইরের কোনো দেশ সিদ্ধান্ত নিতে পারবে না। এই কথাটার মানেই হচ্ছে সার্বভৌম, এই কথাটার মানেই হচ্ছে সার্বভৌম। এরপরে আসছে হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক কথার মানে কি? মানে হচ্ছে রাষ্ট্রের বিষয়টি পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র। টোটাল যে দেশ বা স্টেট যদি আমরা বলি, এই রাষ্ট্রের যে সমগ্র বিষয়, এটা কিন্তু নিয়ন্ত্রণ করবে রাষ্ট্রই, এটাকে আমরা বলি সমাজতন্ত্র। আর ধর্মনিরপেক্ষ মানে কি? জাতীয় ধর্ম থাকবে না, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। যে কোনো, যদি আমরা অন্য কোনো দেশ দেখতে পাই, তাহলে সেখানে হয়তো নির্দিষ্ট কোনো ধর্ম থাকতে পারে, যেরকম কোনো দেশের ধর্ম হচ্ছে ধরো উর্দু যারা ভাষী তাদের, মুসলমান ধর্ম, আবার কোনো দেশে হিন্দু ধর্ম থাকতে পারে, যদিও এরকম কোনো দেশ নেই যেখানে শুধু হিন্দু ধর্মের লোকেরা থাকে। কিন্তু আমাদের দেশ ভারতবর্ষে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্ট যারা যারা রয়েছে, খ্রিস্টান, শিখ, প্রত্যেকেরই সমান অধিকার। রাষ্ট্র বা স্টেট কোনো বিশেষ ধর্মের প্রতি কিন্তু পক্ষপাতিত্ব করবে না, কাউকে বেশি দেব কাউকে কম দেব এরকম করতে পারবে না। প্রজাতান্ত্রিক কথার মানে কি? জনসাধারণের কল্যাণ সাধন করা, জনসাধারণের কল্যাণ সাধন করা সাধারণতান্ত্রিক সরকারের প্রাথমিক কর্তব্য। এই কথাটা হচ্ছে প্রজাতান্ত্রিক। মানে একটা দেশের সরকার যখন তৈরি হবে, সরকারের মূল মন্ত্র কি হবে? জনসাধারণের কল্যাণ সাধন করা। তারপরে তার অন্য মোটিভ থাকবে, কিন্তু প্রথম লক্ষ্য হবে জনসাধারণের কল্যাণ সাধন।
আর গণতান্ত্রিক কথার মানে কি? জাতি ধর্ম নির্বিশেষে রাষ্ট্রের নাগরিকদের দ্বারা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করবে। হয়ে গেল। এখানে ইংরেজিগুলো লেখা আছে, যারা পড়ার পড়বে। আচ্ছা, এবার এই প্রস্তাবনা বা ভারতের যে প্রিয়াম্বেল, এটাকে কতগুলো, আচ্ছা পূজা পূজা কিছু বলবে? পূজা কিছু বলবে? পূজা তুমি কি কিছু বলবে? আচ্ছা, না হ্যান্ড রেইজ হলো তো, আমি সেই জন্য ভাবলাম। কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন। এবার আমাদের জানতে হবে যে প্রিয়াম্বেলকে কে কি বলে ডেকেছে। কে এম মুন্সি প্রিয়াম্বেলকে বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ। আর্নেজ বার্কার তিনি বলেছেন প্রিয়াম্বেলকে আ কিনোট টু দা কনস্টিটিউশন। ঠাকুরদাস ভার্গব ইনি বলেছেন প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বা প্রিয়াম্বেল ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নানি পালকিওয়ালা ইনি সংবিধানের প্রস্তাবনাকে কি বলেছেন? সংবিধানের পরিচয় পত্র। আর বি আর আম্বেদকর ইনি সংবিধানকে বলেছেন প্রিয়াম্বেল ইজ দ্য ফিলোসফিক্যাল ডাইমেনশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু ভীষণ প্রশ্ন আসে, হ্যাঁ, কে কি বলেছে প্রিয়াম্বেলকে, সেটা মনে রাখতে হবে। সেম ইংরেজি এখানে লেখা আছে। আচ্ছা, সাধারণভাবে প্রস্তাবনা সংবিধানের অংশ বলে বিবেচিত হয়, কিন্তু সংবিধানের কার্যকরী মূল অংশের অন্তর্ভুক্ত নয়। কেন নয়? কারণ আমি বলেছি এটা ভূমিকা। ভূমিকা কি করে মূল বিষয়বস্তুর অংশ হবে, তাই না? মূল বিষয়ে যা লেখা আছে সেটা সংবিধানে বলা হয়। তাহলে যদি বলে যে সংবিধানের কার্যকরী বিষয়ের মূল অংশে অন্তর্ভুক্ত নয় কোনটা, তখন উত্তর হবে কিন্তু প্রস্তাবনা। তখন উত্তর হবে কিন্তু প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। সুপ্রিম কোর্টের মতানুসারে প্রস্তাবনা সংবিধানের প্রকৃত অংশ হিসাবে নয়, ভূমিকা হিসাবে গণ্য হবে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে আইনগত দিক থেকে প্রস্তাবনার বিশেষ কোনো মূল্য নেই, কারণ ওখানে তো সেইভাবে কোনো কিছু আইন বা নিয়ম কানুন লেখা নেই। জাস্ট টোটাল সংবিধানে যা লেখা আছে তার একটা সারসংক্ষেপ করে দেওয়া আছে। ভারত বনাম মদন গোপাল মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে ভারতের জনগণ কর্তৃক গৃহীত সংবিধান মান্য করতে দেশের জনগণ নৈতিকভাবে বাধ্য। এগুলো কোন মামলায় কি কি বলা হয়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর কি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের দর্শন প্রতিফলিত হয়েছে বলে বলা যায়। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের যে দর্শন সেটা প্রতিফলিত হয়েছে। এবার আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে লেখা আছে যে কোন কোন মামলায় কি কি বলা হয়েছে। বেরুবাড়ি মামলায় কি বলা হয়েছে? প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। কেশবানন্দ ভারতী মামলা 1973, এখানে ডেট গুলো লেখা আছে। সুপ্রিম কোর্ট তার মত পরিবর্তন করে বলে না, প্রস্তাবনা সংবিধানের অংশ। এস আর বোম্বাই মামলায় বিচারপতি রামস্বামী রায় দেন প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। এলআইসি অফ ইন্ডিয়া মামলায় সুপ্রিম কোর্ট আবারও জানায় যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। কুচনি বনাম কেরালা রাজ্য মামলায় বলা হয় প্রস্তাবনা সংবিধানের অস্পষ্ট অংশের ব্যাখ্যায় সাহায্য করলেও স্পষ্ট অংশের অর্থকে সংকুচিত ও প্রসারিত করতে পারে না। আর গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলায় বিচারপতি হিদায়াতুল্লাহ জানান যে সরকার কোনো নীতি অনুযায়ী কার্য সম্পাদন করবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। তাহলে প্রিয়াম্বেল নিয়ে কোন কোন ব্যক্তির কি কি কথোপকথন সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এক সেকেন্ড একটু সবাই ওয়েট করো তো, এক সেকেন্ড একটু ওয়েট করো।
যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে। চলো পরেরটা দেখি। সবাই শুনতে পাচ্ছ তো? আমি মাইক্রোফোনটা অফ করেছিলাম, আরেকবার অন করলাম। সবাই শুনতে পাচ্ছ তো? ওকে, থ্যাংক ইউ বিশ্বজিৎ। চল, এরপরে আমরা দেখব যে ভারতের যে সংবিধান, দেখো কোনো একটা জিনিস তো প্রথম থেকেই নিজে নিজে সব নিয়ম কানুন বানিয়ে দিল এরকম তো হয় না। তো ভারতের যে সংবিধান সেটাও কিন্তু নিজে নিজে সমস্ত কিছু তৈরি করে ফেলেছিল এরকম নয়। বিভিন্ন দেশের যে কনস্টিটিউশন বা সংবিধান রয়েছে সেখান থেকে অনেক জিনিস বড় করা হয়েছে, ধার নেওয়া হয়েছে। সেই জিনিসগুলো কি এবার আমরা জেনে নেব। প্রথমেই হচ্ছে ব্রিটিশ সংবিধান বা ইউকের সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে সেটা জেনে নেব। নিয়মতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি বা নমিনাল হেড প্রেসিডেন্ট, এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে আমাদের দেশের প্রধান থাকবে হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু তিনি হবেন নমিনাল হেড, মানে নামমাত্র প্রধান। তার কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই। দেশের সিদ্ধান্ত আমাদের দেশে কে নেয়? দেশের সিদ্ধান্ত আমাদের দেশে নেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের কার্যকরী প্রধান কে? প্রধানমন্ত্রী। কিন্তু যদি বলি নমিনাল হেড বা নিয়মতান্ত্রিক প্রধান, তাহলে হবে কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি নিয়ে যখন ক্লাস করাবো তখন পুরো রাষ্ট্রপতিটা বলবো। মন্ত্রিত্বে ক্যাবিনেট ব্যবস্থা, ক্যাবিনেট সিস্টেম অফ মিনিস্টার্স, এটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে। প্রধানমন্ত্রীর পদ, একজন যে মন্ত্রিসভার প্রধান থাকবে, সেটাও নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। পোস্ট অফ দ্য প্রাইম মিনিস্টার, এখানে খালি যেটুকু যেটুকু লেখা আছে সেটুকুই কিন্তু ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টারের পোস্ট নেওয়া হয়েছে বলে বা প্রেসিডেন্টের নমিনাল হেড নেওয়া হয়েছে বলে প্রেসিডেন্টের আর বাকি বাকি সব কিছু যে এই ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে এরকম ধারণা কিন্তু রেখো না। কি বললাম একটুখানি ভালো করে বুঝে নাও আমি কি বলছি। যেগুলো এখানে লেখা হয়েছে, যেই টুকু লেখা হয়েছে সেইটুকুই কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। ধরো এখানে নমিনাল হেড প্রেসিডেন্ট লেখা হয়েছে, মানে এটা তোমরা ভেবে বসো না যে প্রেসিডেন্টের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে, তা কিন্তু নয়। পরে পরে যখন এগুলো পড়াবো তখন সেগুলো জানতে পারবে। তাহলে যেটুকু লেখা হয়েছে আমরা সেটুকুই কিন্তু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? পার্লামেন্টারি ব্যবস্থা, পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট, যে পার্লামেন্ট থাকবে, তারা সিদ্ধান্ত নেবে, সেখানে ভোটাভুটি হবে, এই যে ব্যবস্থাটা এটা ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্ট। এইখানে একটা গল্প বলি। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিল আমাদের দেশের একজন, তখন আমাদের দেশে ব্রিটিশ সরকার, বলতে পারবে কে? ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিল আমাদের দেশের একজন ব্যক্তি, তখন আমাদের দেশে কিন্তু ব্রিটিশ সরকার, তখন আমাদের দেশে কিন্তু ব্রিটিশ সরকার। সুধাংশু বলেছে, বাকিদের কি মনে হচ্ছে? বাকিদের কি মনে হচ্ছে? সুধাংশু বলেছে দাদা ভাই নওরোজি। খগেন বলছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। সুধাংশু বলছে জিকে পড়তে ভাল লাগে না, কিন্তু সুধাংশু একদম ঠিক উত্তর দিয়েছে, দাদা ভাই নওরোজি। এখানে একটা ব্যাপার হলো, কি হলো বলতো? দাদা ভাই নওরোজি যখন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হলো না, ওখানে গিয়ে দেখলো ব্রিটিশরা কিন্তু নিজের দেশে ঠিকঠাকই নিয়ম কানুন রাখে। ব্রিটিশরা নিজেদের দেশে ঠিকঠাকই নিয়ম কানুন রাখে, কোনো কিছু গন্ডগোল করে না, কারোর সাথে কোনো কিছু খারাপ করে না, একদম সঠিক সিদ্ধান্তগুলো তারা নেয়, কোনো গন্ডগোল করে না, কোনো কিছু করে না, এই ব্যাপারগুলো। তাহলে এখানে কেন গন্ডগোল করে, তাই না? তাহলে আমাদের দেশে কেন গন্ডগোল করে? তখন দাদাভাই নওরোজি বুঝতে পারলো যে ও, তাহলে তোমরা একটা দোকলাপনা করছো, তোমাদের দেশে ঠিকঠাক করছো আর আমাদের দেশে ভুলভাল করছো। তখন দাদাভাই নওরোজি কংগ্রেসের সাথে মিশে এই যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেখানে সে মুখ খুলতে আরম্ভ করে। বোঝা গেল ব্রিটিশরা যে আদতে কেমন, তারা যে ইন্ডিয়ার সাথে অন্যায় করছে সেটা প্রথম ফিল করেছিল হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি প্রথম বলেছিল যে সম্পদের নির্গমন হচ্ছে, আমাদের দেশের যে সম্পদ সেটাকে কাচিয়ে নিয়ে চলে যাচ্ছে, ড্রেন করে নিয়ে চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? ব্রিটিশরা। এটা প্রথম ফিল করেছিল এই দাদাভাই নওরোজি।
ঠিক আছে, যাই হোক পরে এইগুলো নিয়ে বলবো। তো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাই ক্যামেরাল পার্লামেন্ট যে আমাদের আছে না, আপার হাউস লোয়ার হাউস যা যা রয়েছে, লোকসভা রাজ্যসভা, এই ব্যাপারটা। শক্তিশালী নিম্নকক্ষ, লোয়ার হাউস মোর পাওয়ারফুল, এটাও করা হয়েছিল। নিম্নকক্ষের কাছে মন্ত্রিসভার দায়িত্বশীলতা, মানে যারা লোয়ার হাউসের মেম্বার তারাই মন্ত্রী থাকবেন, এই ব্যাপারটা ঠিক হয়েছিল। লোকসভার যে একটা স্পিকার থাকতে হবে, স্পিকার ইন দা লোকসভা, সেটাও এখান থেকে নেওয়া হয়েছিল। একো নাগরিকত্ব, সিঙ্গল সিটিজেনশিপ, আমরা কেউ বলি যে আমরা ইন্ডিয়ান আবার আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এরকম তো বলি না, আমরা প্রত্যেকে কি বলি, আমাদের সিটিজেনশিপ কি ইন্ডিয়ান, তাই না? তাহলে একো নাগরিকত্ব অর্থাৎ এক দেশ এক নাগরিকত্ব, এটা কিন্তু আমরা ব্রিটিশের সংবিধান থেকে নিয়েছি। এরপরে দেখো কি আছে, মার্কিন সংবিধান। মার্কিন সংবিধানের লিখিত সংবিধান নেওয়া হয়েছে, মানে মার্কিন সংবিধান থেকে আমরা নিয়েছি কি লিখিত সংবিধান বা রিটেন কনস্টিটিউশন। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পর্যালোচনা, উপরাষ্ট্রপতির রাজ্যসভায় চেয়ারম্যানের পদ, প্রস্তাবনা, প্রিয়াম্বেল, যেহেতু রিটেন কনস্টিটিউশন নেওয়া হয়েছে তাই রিটেন কনস্টিটিউশনের সাথে প্রিয়াম্বেলটাও নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের অপসারণ বা রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, রাষ্ট্রের শাসন ব্যবস্থার নিয়ম কানুন, সরি রাজ্যের না, এটা রাজ্যের হবে না, এটা হবে রাষ্ট্রের, ঠিক আছে, স্টেট, রাষ্ট্রের, এটা রাজ্যের হবে না, এটা হবে রাষ্ট্রের, রাষ্ট্রের শাসন ব্যবস্থার নিয়ম কানুন, প্রভিশন অফ স্টেটস। এরপরে কি আছে, সোভিয়েত রাশিয়ার সংবিধান বা ইউএসএসআর। ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যানিং, এগুলো সব সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা, মানে যেখানে স্টেটেরও কথা বলা থাকে আবার সেন্ট্রালের কথাও বলা থাকে, সেটাকে আমরা বলি যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, এগুলো আবার পরে পড়বো। প্রস্তাবনার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল। আয়ারল্যান্ড থেকে কি নিয়েছি, আয়ারল্যান্ড থেকে নিয়েছি, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ভুলভাল লেখা আছে এখানে বাংলাটা, হ্যাঁ এটা একটুখানি ঠিক করে পড়ে নিও, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ধারণা, ঠিক আছে, কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, কিরকম ভাবে প্রেসিডেন্ট ইলেকশন হবে, রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্যপদ, নমিনেশন অফ মেম্বার্স ইন দ্য রাজ্যসভা বাই দ্য প্রেসিডেন্ট, এগুলো সব আমরা নিয়েছি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে। তাহলে মৌলিক কর্তব্য কোথা থেকে নিয়েছি, রাশিয়া থেকে। ডিরেক্টিভ প্রিন্সিপাল কোথা থেকে নিয়েছি, আয়ারল্যান্ড থেকে। তাহলে এবার আমাকে বলো তো যে প্রস্তাবনা কোথা থেকে নিয়েছি, প্রস্তাবনা কোথা থেকে নিয়েছি, চটপট চ্যাটে উত্তর দাও দেখি। প্রিয়াম্বেল কোথা থেকে নিয়েছি, তাড়াতাড়ি, এত সময় লাগে নাকি, প্রিয়াম্বেল কোথা থেকে নিয়েছি? 28 জন ক্লাসে আছো, এত সময় নিলে কি করে হবে, চটপট উত্তর দিতে হবে তাই না? সুধাংশু আর সৌম্যদীপ ছাড়া কেউ বলতে পারলে না, সুধাংশু আর সৌম্যদীপ ছাড়া কেউ বলতে পারলে না? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে তো, তোমাদেরও তো উত্তর দিতে হবে। এই তো ভেরি গুড, গৌরব, এশনা, সুমন উত্তর দিয়েছে। যারা উত্তর দেবে তাদের নিজেদেরই লাভ হবে, জিনিসগুলো মনে থাকবে। কানাডা থেকে কি নিয়েছি, কানাডা থেকে নিয়েছি স্কিম অফ ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিকল্পনা। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতা। এই যে আমাদের এখানে তো মানে যুক্তরাষ্ট্রীয় চলে, ফেডারেশন চলে, মানে এখানে আমাদের সেন্ট্রালের হাতেও ক্ষমতা থাকে আবার আমাদের স্টেটের হাতেও ক্ষমতা থাকে। এই যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে কার হাতে কোন ক্ষমতা থাকবে এবং বেশিরভাগ যে ক্ষমতাটা অবশিষ্ট যে টোটাল ক্ষমতা সেটা কেন্দ্রের হাতে দেওয়া হবে, সেইটা কিন্তু কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা কিন্তু কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই ফেডারেশন বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে, কানাডা থেকে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে, সংবিধান সংশোধন পদ্ধতি, মানে আমরা যে অ্যামেন্ডমেন্ট করি না,
এই কিছুদিন আগে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো না, সেই নিয়ে সমস্ত কিছু রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, দেশ রাজনীতি তোলপাড় হচ্ছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা কি করে করা হলো? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে। অর্থাৎ ধরো সংবিধান যখন সূচনা হয়েছিল তখন একটা কনসেপ্ট লিখে রাখা ছিল, কিন্তু সেই কনসেপ্টটাতে তো আজীবন চলতে পারে না, দেশের পরিস্থিতি অনুযায়ী সেটাকে তো চেঞ্জ করতে হতে পারে। তাই এই যে চেঞ্জ করা যেতে পারে, এটা নেওয়া হয়েছে হচ্ছে সাউথ আফ্রিকা থেকে, সংবিধান সংশোধন পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, জাপানের সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী, ল অন হুইচ সুপ্রিম কোর্ট ফাংশন। জার্মানির উইমার সংবিধান থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থায় মৌলিক অধিকারের অকার্যকারিতা, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি। 1935 সালের ভারত শাসন আইনে কেন্দ্র রাজ্য সম্পর্কিত গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে। এটা আমি যখন 1935 সালের ভারত শাসন আইন পড়াবো তখন এটা বলবো, এটা এখন অতটা দরকার নেই। এই দুটো মনে রাখো যে জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্যাবলী নিয়মাবলী, আর জার্মানির উইমার সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ যে কোথা থেকে নেওয়া হয়েছে, যে জরুরি অবস্থাকালীন ফান্ডামেন্টাল রাইটস এর অকার্যকারিতা বা সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং দ্য এমার্জেন্সি নেওয়া হয়েছে জার্মানির উইমার সংবিধান থেকে। আচ্ছা, এরপরে এই যে 12খানা শিডিউল রয়েছে, 12খানা শিডিউলে কি কি লেখা আছে? প্রথম শিডিউল বা প্রথম তপশিল কি লেখা আছে? রাজ্য সমূহ এবং কেন্দ্রশাসিত অঞ্চলের অঞ্চল সমূহের নাম, এখতিয়ার এবং এলাকা সম্পর্কিত। লিস্ট অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, কার অবস্থান কতখানি, কোন রাজ্যের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, সমস্ত কিছু লেখা আছে। আচ্ছা, তোমরা এই যে স্টেট, কেন্দ্রশাসিত অঞ্চল, এই ব্যাপারগুলো সবাই কি জানো? না এই বিষয় নিয়ে একটা ক্লাস করালে ভালো হয়, যে কোন কোন রাজ্য রয়েছে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, কারণ এইটা তো একটা স্ট্যাটিক জিকে কনসেপ্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। সবাই কি জানো এটা, যে কোন কেন্দ্রশাসিত অঞ্চল কবে প্রতিষ্ঠিত হয়েছে? বাকিরা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা জানতে হয়। বাকিরা কি জানো এই ব্যাপারটা? ওকে, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি এটার উপরে একটা মক টেস্ট নিই। ঠিক আছে, মক টেস্ট নিলে আমি তোমাদের এগুলো, আচ্ছা আগের মক টেস্ট সবাই দিয়েছো যারা ক্লাসে আছো? আমি কিন্তু তোমাদের সবার নাম্বারই দেখতে পাচ্ছি। আমি এখনো নাম্বার পোস্ট করিনি, মোটামুটি 2-3 দিন পর পোস্ট করব, কারণ সবাই তো দিয়ে উঠতে পারে না সাথে সাথে, অনেকে জব করে, কাজ করে, সেই জন্য। তাহলে আমি একটা কাজ করি, অনেকেই অলমোস্ট জানে বলছে, তাহলে আমি একটা মক টেস্ট নিই, সেখানে দেখি তোমরা কে কিরকম স্কোর করছো। যদি স্কোর কম আসে ম্যাক্সিমামের, তাহলে আমি একটা ক্লাস নিয়ে নেব। দ্বিতীয় তফসিলে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি, অন্যান্য ন্যায় বিচারপতিগণ, কন্ট্রোলার, অডিটর জেনারেল প্রমুখর যে বেতন ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা, এগুলো এখানে বলে দেওয়া হয়েছে দ্বিতীয় তফসিল বা সেকেন্ড শিডিউলে। তৃতীয় তফসিলে কি বলা হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ, রাজ্য মন্ত্রীগণ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা কিন্তু রাজ্যের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এদের শপথ গ্রহণ, প্রতিজ্ঞাপূর্বক কথা, মানে যেগুলো তারা শপথের সময় বলে, শপথ নেয়, সেগুলো তৃতীয় তপশিলে বলা হয়েছে। চতুর্থ তপশিলে কি বলা হয়েছে? বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন, বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন, এটা চতুর্থ তফসিলে বলা হয়েছে। পঞ্চম তফসিলে কি বলা হয়েছে? বিভিন্ন তালিকাভুক্ত এবং এলাকাগুলির জন্য শাসন ব্যবস্থার বিধান এবং নিয়ন্ত্রণ, বিভিন্ন তালিকাভুক্ত বা এলাকাগুলির জন্য শাসন ব্যবস্থার বিধান এবং নিয়ন্ত্রণ, অর্থাৎ কোনো একটা জায়গা যেখানে
কোনো একটা ট্রাইবাল এরিয়া হতে পারে, মানে যে একটা বিশেষ জায়গা, সেই জায়গার জন্য বিশেষভাবে শাসন ব্যবস্থা যে রাখা হবে সেটা পঞ্চম তফসিলে বলা হয়েছে। ষষ্ঠ তফসিলে কি বলা হয়েছে? অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসন ব্যবস্থার নিয়মাবলী। আমাদের ব্যাচে কেউ একজন আছে যে অরুণাচল প্রদেশ থেকে ক্লাসে জয়েন করেছে, অরুণাচল প্রদেশ থেকে। আজকে ক্লাসে আছে কিনা আমি জানি না, ঠিক আছে? আমি যখন করাচ্ছিলাম তখন দেখছিলাম অরুণাচল প্রদেশ থেকে জয়েন করেছে। Provisions for administration of tribal area in Assam, Meghalaya, Tripura, Mizoram, Arunachal Pradesh. এই সমস্ত এলাকাগুলোয় শাসন ব্যবস্থা কিরকম হবে সেটা ষষ্ঠ তফসিলে বলে দেওয়া হয়েছে। এরপরে আসছে হচ্ছে সপ্তম, অষ্টম আর নবম তফসিল। সপ্তম তফসিলে কি বলা হয়েছে? তিনটে তালিকার মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতার বন্টন ব্যবস্থা। একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা। এই যে তিনখানা যে লিস্ট করা হয়েছে, এই তিনখানা লিস্টের কথা বলা হয়েছে সপ্তম তফসিলে। এই তিনখানা লিস্টের কথা বলা হয়েছে সপ্তম তফসিলে। এরপরে হচ্ছে অষ্টম তফসিল। অষ্টম তফসিলে কি বলা হয়েছে? সংবিধান স্বীকৃত 22টি ভারতীয় ভাষার নামের তালিকা। List of 22 languages of India recognized by Constitution. আর নবম তফসিলে কি বলা হয়েছে? প্রথম সংবিধান সংশোধনী আইন 1951 বলে এই তালিকাটি সৃষ্ট। আমি তোমাদের বলেছিলাম যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন মোট কটা ছিল তফসিল? 8টা। তাহলে এই 9 নম্বর থেকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, ঠিক আছে? এই 9 নম্বর থেকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মানে সংশোধন করে পরে এন্ট্রি করানো হয়েছে। অষ্টম অবধি ছিল সৃষ্টির সময় থেকে, নবম থেকে পরে এন্ট্রি করানো হয়েছে। প্রথম সংবিধান সংশোধনী আইন 1951 বলে এই তালিকাটি সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারি প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন এবং নির্দেশ রয়েছে এই নবম তফসিলে। শেষ তিনটে দেখে নি, দশম, একাদশ, দ্বাদশ। দশম কি বলছে? 52তম সংবিধান সংশোধনী আইন। 52তম সংবিধান সংশোধনী আইন। আচ্ছা বলো তো, সংবিধান সংশোধনী আইন আর সংবিধান সংশোধনী বিল দুটো কি এক? সংবিধান সংশোধনী আইন আর সংবিধান সংশোধনী বিল দুটো কি এক? যদি এক হয় তাহলে কিরম ভাবে এক, যদি না এক হয় তাহলে কেন না এক? তফাৎ কি? আমি মাইক্রোফোন অন করছি, দেখি কে কি জানো। বলো, মাইক্রোফোন অন করেছি, যে বলবে একে একে বলবে। ম্যাম বলছিলাম যখন সেটা মানে উত্থাপন করা হয় তখন প্রথমে সেটা বিল হিসাবে উত্থাপন করা হয়, তারপরে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতির সাইন হওয়ার পরে সেটা আইনে পরিণত হয়। আচ্ছা, আর বাকিদের কি মনে হচ্ছে? হ্যাঁ ম্যাম, ওই বিলটা আগে মানে বিল মানে প্রস্তাব দেওয়া হবে, তারপর সেটা যদি মানা হয় সেটা আইন আকারে আর কি। আর কেউ? হ্যাঁ ম্যাম, আগে বিলটা পাস হয় তারপরে সেটা আইনে পরিণত হয়। একদম, ভেরি গুড। তাহলে কি, যারা জানতে না তারা ব্যাপারটা জেনে নাও, এখানে অনেকেই উত্তর দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যখন কোনো একটা বিল আনা হয়, পার্লামেন্টে, সেটা তো বিলটাকে পাস করতে হবে তবে সেটা আইন হবে। বিলটাকে পাস করতে হবে তবে সেটা আইন হবে। বিল যদি পাস না হয়, ধরো 51 নম্বরে একটা বিল আনা হয়েছিল, 51 নম্বর বিল পাস হয়নি, এরপরে 52 নম্বর একটা বিল আনা হলো, সেই বিলটাও পাস হলো না। 53 নম্বরে যে বিলটা আনা হলো সেই বিলটা পাস হলো।
তাহলে বিল সংখ্যা হবে 53, কিন্তু অ্যাক্ট সংখ্যা হবে 52। ঠিক আছে, বিল সংখ্যা হবে 53, কিন্তু অ্যাক্ট সংখ্যা হবে 52। 52তম সংবিধান সংশোধনী আইন 1985 বলে এই তালিকাটি সৃষ্ট দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা। আর একাদশ তফসিলে কি বলা হয়েছে? 73তম সংবিধান সংশোধনী আইন 1992 দ্বারা এই তালিকাটি সৃষ্ট হয়েছে। পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা এখানে রয়েছে, যেরকম পঞ্চায়েত ব্যবস্থার যা যা নিয়ম কানুন রয়েছে, যা যা পদ্ধতি রয়েছে, সেই সমস্তটা এই একাদশ তফসিলে বলা হয়েছে। আর দ্বাদশ তফসিলে কি বলা হয়েছে? 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকাটির সৃষ্টি হয়েছে। এখানে কি বলা হয়েছে? এই দেখো, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন, আবার ঠিক পরের আইনটাই হয়েছে 74তম সংবিধান সংশোধনী আইন 1992-তে, কিন্তু দুটো আইন কিন্তু আলাদা। এই তালিকাটি সৃষ্টি হয়েছে যে নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিষয়গুলো। তাহলে 92 সালে 73তম ধারায় আনা হয়েছে পঞ্চায়েত ব্যবস্থা, 92 সালে অ্যামেন্ডমেন্ট করে 73তম সংবিধান সংশোধনী অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থা। আর 92 সালেই 74তম সংবিধান সংশোধনী আইন দ্বারা আনা হয়েছে কি কি না, ওই যে আমাদের যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যা যা ব্যবস্থা রয়েছে, যা যা নিয়ম কানুন রয়েছে, এই টোটাল মিউনিসিপ্যাল কর্পোরেশন কনসেপ্টটা আনা হয়েছে দ্বাদশ তফসিল বা 12 শিডিউল। দ্বাদশ তফসিল বা 12 শিডিউল। আচ্ছা, দশম তফসিলটা আরেকবার বলবেন। 52তম সংবিধান সংশোধনী আইন, যেটা 1985 সালে এসেছিল, সেখানে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা। অর্থাৎ ধরো কেউ কোনো দল করলো এবং সেই দলটা করে সে কোনো একটা পদে এলো, মন্ত্রী হলো। এবার সে যদি দলত্যাগ করে তাহলে যে তার মন্ত্রিত্ব যাবে, যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, সেই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল এই দশম তফসিলে। যে কোনো মন্ত্রী যদি দলত্যাগ করে তাহলে কি হবে সেটা এখানে বলা হয়েছে। বোঝা গেল? সুদীপ্ত বলছে বিলটা কি সুদীপ্ত? দেখো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা সিএবি হচ্ছে এমন একটা বিল যে বিলটাকে আমরা নিয়ে আসি। ধরো কোনো একটা দল ধরে নাও যে আমাদের দেশে যারা এখন শাসনে রয়েছেন, তারা একটা নিয়ম কানুন আনলেন যে এখন সমস্ত রাজ্যের দায়ভার কেন্দ্র নেবে, এরকম ধরো একটা তারা বিল আনলেন। আমি মোটের কথা বলছি, এরকম ধরো তার একটা বিল আনলেন। 51, 52, 53 বলে দিচ্ছি রঞ্জিতা, আগে সুদীপ্তকে ক্লিয়ার করে দিই। এরকম ধরো তার একটা বিল আনলেন, কিন্তু সেই বিলটা পাস হবে কত? আমাদের লোকসভায় যতজন এমপি রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, তার সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, তবে ওই বিলটা অ্যাক্ট হবে। তার সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, সেখানে রাষ্ট্রপতি স্ট্যাম্প দেবে, তার সম্মতি জানাবে, তবে সেই বিলটা অ্যাক্ট হবে। কিন্তু যদি মেম্বার অফ পার্লামেন্ট দ্বারা বিলটা স্বীকৃত না হয়, যদি মেম্বার অফ পার্লামেন্টের যারা সংখ্যাগরিষ্ঠ তারা বিলটাকে সমর্থন না জানায়, তাহলে কি বিলটা অ্যাক্ট হবে? হবে না। তাহলে সেটা বিল হয়ে রয়ে যাবে, বিল নামেই থেকে যাবে, কিন্তু সেটা অ্যাক্ট হবে না। কিন্তু যদি সমর্থিত হয়ে বিলটা পাস করে লোকসভা থেকে রাষ্ট্রপতির সম্মতি সহ, তাহলে সেটাকে আমরা অ্যাক্ট বলবো। বুঝতে পেরেছো সুদীপ্ত? ওকে, আচ্ছা, রঞ্জিতাকে বলে দিচ্ছি। ধরো রঞ্জিতা 51 নম্বর যে বিলটা রয়েছে, 51 নম্বর বিলটাতে আনা হলো যে এইখানে দলত্যাগ বিরোধী আইন আনা হবে, ঠিক আছে? কিন্তু 51 নম্বর বিল পাস হলো না। তখন ধরো মেম্বার অফ পার্লামেন্টের বিরোধী দলের সংখ্যা বেশি ছিল, সংখ্যাগরিষ্ঠ ভোট 51 নম্বর বিলটা পায়নি, তাহলে 51 নম্বর বিলটা তো পাস করলো না। সেম ধরো 52 নম্বর বিলও আনা হলো, 52 নম্বর বিলও পাস করলো না। 53 নম্বর বিলও পাস করলো না। 53 নম্বর বিলটা ধরো পাস করলো, তাহলে এই যে আইনটা আনা হলো, এখানের বিল সংখ্যা হবে 53, কিন্তু এর আগে 51 খানা আইন পাস হয়েছে, তাহলে পরের আইন সংখ্যা কত? 51 খানা আইন পাস হয়েছে, তাহলে পরের আইন সংখ্যা কত হবে?
পরের আইন সংখ্যা কত হবে 52, তাহলে আইন সংখ্যা 52 কিন্তু বিল সংখ্যা হবে 53, কারণ এর মধ্যে একটা বিল ছিল যেটা পাস হয়নি, যেটা মিস করে গেছে, পাস করা থেকে মিস করে গেছে, তাই বিল সংখ্যা আলাদা হয়, আইন সংখ্যা আলাদা হয়। রঞ্জিতা ক্লিয়ার হয়েছে? এবার রঞ্জিতা ক্লিয়ার হয়েছে? ওকে, চলো ক্লাসটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে, পরের দিন ক্লাসে দেখা হবে। আর নোটস আর রেকর্ডিং দুটোই আমি গ্রুপে দিয়ে দেবো। ওকে, টাটা।